প্রিয় দর্শক, বাংলা ব্যান্ডের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো নিয়ে কিছু কথা বলবো। তো ইউনূসের সরকারের সময়ে জারি করা অধ্যাদেশের প্রায় সবগুলো বিএনপি আইন হিসেবে পাশ করিয়ে নিয়েছে। ইউনূসকে যেখানে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দরকার ছিল, সেখানে তার কোম্পানি থেকে জনগণের শেয়ার কমিয়ে সেটা তার হাতে তুলে দেয়া হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইন পাশ করে নিয়েছে সরকার। তবে ২০০৭ থেকে ২০০৯ সালের তত্ত্বাবধায়ক সময়ে জারি করা ১২২টি অধ্যাদেশের মধ্যে মাত্র ৫৪টি আইনে পরিণত হয়েছিল, বাকিগুলি বাতিল হয়ে যায়। সেই তুলনায় ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশিরভাগ অর্থাৎ ৯৭টি হুবহু এবং ১৩টি সংশোধিত আকারে পাশ করা হয়। মাত্র ১৬টি অধ্যাদেশ সংসদে উত্থাপন বা পাশ করা হয়নি এবং ৭টি অধ্যাদেশ রহিতকরণের জন্য উত্থাপন করা হয়েছে। পাশ হওয়া ১১০টি অধ্যাদেশকে বিল আকারে সংসদে আনতে হয়েছে, যা ৯১টি বিলের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং সেগুলি সংসদে পাশ হয়েছে। পাশ না হওয়া এবং রহিতকরণের তালিকায় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় সংক্রান্ত আদেশগুলি উল্লেখযোগ্য। তো কোন কোন অধ্যাদেশ পাশ করা হয়নি? পাশ না হওয়া এবং রহিতকরণের তালিকায় উল্লেখযোগ্য অধ্যাদেশগুলি হলো জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও কর্মস্থল অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ। অন্যান্য ১৬টি অধ্যাদেশ যা সংসদে উপস্থাপনই করা হয়নি, সেগুলোর কার্যকারিতা হারিয়েছে বা রহিত হয়েছে। সরকার জানিয়েছে যেগুলো পাশ হয়নি বা রহিত হয়েছে সেগুলি নিয়ে নতুন ও কার্যকর আইন করার প্রক্রিয়া চলবে। তা আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার সময়ে করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি, সেগুলো অধিকতর যাচাই বাছাই প্রয়োজন, তাই সেগুলি এখন উপস্থাপন করা হয়নি। কিছু মহল সরকারের এসব অধ্যাদেশ বাদ দিয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আইনমন্ত্রী অভিযোগ করেন। তার মতে, আইনগুলির প্রস্তাবনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার স্পষ্টভাবে উল্লেখ থাকলেও অনেকেই তা উপেক্ষা করেছেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। গুম সংক্রান্ত আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গুমের সংজ্ঞা ও বিচার প্রক্রিয়া নিয়ে আইনে কিছু অস্পষ্টতা রয়েছে যা ভবিষ্যতে আইনি জটিলতা করতে পারে। এছাড়া বিষয়টি আরো বিশদভাবে পর্যালোচনার প্রয়োজন। একইভাবে মানবাধিকার কমিশন আইনের কিছু ধারা নিয়েও প্রশ্ন রয়েছে, বিশেষ করে তদন্ত, জরিমানা ও ক্ষতিপূরণের ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনার অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর মধ্যে সংসদে অবৈধ গণভোট অধ্যাদেশ ও গণভোট বাতিল হয়ে গেল। জাতির উপরে চাপিয়ে দেওয়া এই গণভোটে ক্ষতি হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। ইউনূস সরকারের সময় সব অধ্যাদেশ মেনে নিলেও এই জায়গায় বিএনপি শক্ত অবস্থান নিয়েছে এবং এটা খুবই দরকারি ছিল। তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট করার জন্য অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ করা অধ্যাদেশ, পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে জারি করা অধ্যাদেশ সহ মোট ১৩টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা অননুমোদন কোনোটাই করেনি জাতীয় সংসদ। ফলে এই অধ্যাদেশগুলি কার্যকারিতা হারিয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করা হয়। এর মধ্যে এই ১৩টি অধ্যাদেশও ছিল। অধ্যাদেশগুলি অনুমোদনের শেষ সময় ছিল গত শুক্রবার। এই সময়ের মধ্যে এগুলি অনুমোদন বা অননুমোদনে কোনো বিল সংসদে আনা হয়নি। সংসদ না থাকা অবস্থায় জারি করা অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করতে হয়, এরপর ৩০ দিনের মধ্যে তা পাশ করতে হয়, নইলে প্রয়োজনে হেফাজতকরণের ব্যবস্থা করতে হয় বা রহিতকরণের জন্য বিল আনতে হয়। হেফাজতকরণ হলো অধ্যাদেশের অধীনে নেওয়া সিদ্ধান্ত বহাল রাখা এবং সংসদে পাশ বা রহিত করা না হলে অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়। এতে হাঁ জয়ী হয়েছে, যদিও বিএনপির সংসদ সদস্যরা গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ জারি করেছিল সরকার। সেখানে আদেশটি এবং জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব নিয়ে গণভোট আয়োজনের কথা বলা হয়। এরপর গণভোট আয়োজনে গণভোট অধ্যাদেশ জারি করা হয়।
বিএনপি বলে আসছিল সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান সংশোধনের আদেশ নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ৩১ মার্চ সংসদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-কে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। এখন গণভোট অধ্যাদেশ কার্যকারিতা হারানোর ফলে গণভোট নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। যদিও বিরোধী দল বলে আসছে যে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারির ভিত্তি জুলাই গণ অভ্যুত্থান এবং জনগণের গাঠনিক ক্ষমতা। তবে নির্ধারিত সময়ে সংসদের অনুমোদন না পাওয়া যে অধ্যাদেশগুলি কার্যকারিতা হারিয়েছে সেগুলির মধ্যে আছে রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে 2টি অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার সংক্রান্ত 2টি অধ্যাদেশ, দুর্নীতি দমন সংক্রান্ত অধ্যাদেশ, মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, কাস্টমস সংশোধন অধ্যাদেশ, আয়কর অধ্যাদেশ, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ। বিশেষ কমিটির প্রতিবেদনে পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধিত আকারে পাশ করার সুপারিশ ছিল, কিন্তু শুক্রবার পর্যন্ত এই অধ্যাদেশ পাশ করার জন্য কোনো বিল আনা হয়নি। একেবারে শেষ দিনে পাশ হয় 24টি বিল। অধ্যাদেশগুলো অনুমোদনের শেষ দিন ছিল শুক্রবার। এই কারণে সরকারি ছুটির দিনে সকাল বিকাল 2 বেলায় সংসদের বৈঠক বসে। শেষ দিনে মোট 24টি বিল পাশ হয়েছে। এগুলির মধ্যে আছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল। তো বিএনপি সরকার অনেক নমনীয়। ইউনূসের আমলের প্রায় সকল অধ্যাদেশ তারা আইনে পরিণত করেছে, যেটা নজিরবিহীন। এর আগে ২০০৭ থেকে ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা অধ্যাদেশ প্রায় অর্ধেকের বেশি বাতিল হয়ে গিয়েছিল। জামাত শিবির এখন গণভোট নিয়ে অনেক হাউকাউ করবে, কিন্তু কোনো লাভ নেই। তারা গণভোট নিয়ে রাজনীতি করবে। তাদের উদ্দেশ্য ছিল সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া। সংবিধানের অধীনে শপথ নিয়ে তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। এছাড়া সংসদীয় গণতন্ত্রের সাথে সম্পর্কহীন অনভিজ্ঞ একদল লোক রাষ্ট্র ক্ষমতায় প্রায় চলে আসছিল। বাংলাদেশের মানুষ সেটা রুখে দিয়েছে। এখন মহান সংসদে তাদের ষড়যন্ত্রের শেষ অংশটুকু বাতিল হয়ে গেল। তো বিএনপি যে প্রক্রিয়ায় গণভোট নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সেটা মানা না গেলেও তাদের শেষ ফলটা খুবই দরকারি ছিল বাংলাদেশের জন্য। বিশেষ করে তারা গণভোটের প্রচারণা কালীন সময়ে এবং নির্বাচনের প্রচারণাকালীন সময়ে বিএনপির চেয়ারপারসন এবং মহাসচিব সহ বিভিন্ন নেতারা গণভোটে হাঁ ভোট দিতে বলেছেন, এবং পরবর্তীতে এখন দেখা গেল যে গণভোট যখন হাঁ জয়যুক্ত হয়েছে, এখন সংসদে এসে তারা বলছেন যে গণভোট অধ্যাদেশটি অবৈধ এবং এটি মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রেসিডেন্টের সেই এখতিয়ার নাই যে গণভোট অধ্যাদেশ তিনি জারি করেন অথবা সংবিধান সংশোধন করার অধ্যাদেশ জারি করতে পারেন। তো এই কথাগুলি তারা গণভোটের ভোট চাওয়ার সময় কেন বলেনি এবং গণভোটের জন্য কেন তারা হাঁ ভোট চেয়েছিল, সেগুলি অবশ্যই বড় ধরনের প্রশ্ন। কিন্তু আসলে আবার দেখা গেল যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বা ইউনূস সরকারের সময় যেরকম মাইনকাচি পাইছিল, সেই সময় হয়তো তাদের সেটা না করে উপায়ও ছিল না। যেটা স্পিকার বলেছেন যে গণভোট না চাইলে হয়তো তারা ইলেকশনের দিকেই যেত না। তো সেটাই হয়তো কারণ। যখন জামাতের সাথে রাজনীতি করতে হলে হয়তো এরকম দ্বিচারিতেই দরকার হয়। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।